গাজীপুরে হামলায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আহত, গাড়ি ভাঙচুর প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, বেশ কয়েকজন আটক। যুক্তরাজ্যে চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া। উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা স্বাগত জানাতে বিভিন্ন দিক নির্দেশনা। মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি, জানালেন নিরাপত্তা উপদেষ্টা। কূটনৈতিক আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বেশি আশাবাদী নন তৌহিদ হোসেন। আমাদের নিশ্চিত করতে হবে যে ফিরে যাওয়ার আগে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। জাতিসংঘের মহাসচিব করিডোর শব্দটি ব্যবহার করেননি, তিনি বলেছিলেন হিউম্যানিটেরিয়ান চ্যানেল বা মানবিক পথ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মহাসমাবেশ, ভারতের বিরুদ্ধে পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ। তিস্তা এই মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে। তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই, অবিলম্বে সেটা বাস্তবায়ন করতে হবে। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। এর আগে সন্ধ্যায় নগরীর চান্দিনা চৌরাস্তা এলাকায় হাসনাতের উপর হামলার ঘটনা ঘটে। গাজীপুর মহানগর পুলিশের উপ কমিশনার রবিউল হাসান জানান, সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত। চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে জ্যামে আটকে থাকা অবস্থায় 4 থেকে 5টি মোটরসাইকেলে হামলা করা হয় তার গাড়িতে। এতে গাড়ির কাঁচ ভেঙে যায়, আহত হন হাসনাত। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে তাকে ঢাকায় পৌঁছে দেয় পুলিশ। এই ঘটনায় জড়িতদের ধরতে ইতিমধ্যেই তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ। আমরা দেখছি যে এই ঘটনার পেছনে আসলে কারা রয়েছে। দুর্বৃত্ত যেই হোক তাদেরকে আমরা খুঁজে আইনের আওতায় আনব। এরই মধ্যে আমরা 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা তাদের সাথে কথা বলছি এবং যাচাই বাছাই করছি। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে কয়েকটি জেলায় বিক্ষোভ এবং মশাল মিছিল হয়েছে। হামলার খবর ছড়িয়ে পড়লে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ করেন এনসিপি নেতাকর্মীরা। এজন্য তারা দায়ী করেন আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে। রাতের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এনসিপি নেতারা। এছাড়া হামলার প্রতিবাদে বিক্ষোভ করে ছাত্র শিবিরের নেতাকর্মীরাও। আগামী 24 ঘন্টার ভিতরে সেই সন্ত্রাসীদেরকে, সেই আওয়ামী লীগের দোষদেরকে, সেই ছাত্রলীগদেরকে, এই বাংলার জমিনে তাদেরকে এই কঠোর শাস্তি দিতে হবে। আমাদেরও ধারণা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর স্বৈরাচারী ছাত্রলীগ এরাই সম্ভবত অতর্কিত হামলা করছে। আওয়ামী লীগের যে দোসররা এখানে ঘাপটি মেরে আছে এবং বিভিন্ন জায়গায় যে তারাই গুপ্ত হামলা করতেছে, এর বিরুদ্ধে যে তাদের ডেভিল হান্ট সহ যে পদক্ষেপগুলো আছে এটা যেন তারা জোরালোভাবে নেয়। এদিকে হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকা থেকে মশাল মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি লালখান বাজার হয়ে কাজীর দেউরি মোড়ে গিয়ে শেষ হয়। হাসনাত আব্দুল্লাহর উপর হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বলেন, দলটিকে নিষিদ্ধ না করায় বারবার তারা হামলা চালানোর সাহস পাচ্ছে। হাসনাতের নিজ এলাকা কুমিল্লার দেবিদ্বারেও বিক্ষোভ করেন এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মিছিলটি মুক্তিযোদ্ধা চত্বর থেকে শুরু হয়ে দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা। রাতে মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ বিভিন্ন স্লোগান দেয়া হয় বিক্ষোভ মিছিল থেকে। বিক্ষোভ মিছিল হয়েছে রাজশাহী, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ আরও বেশ কয়েকটি জেলায়। গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে রাজধানীর বাংলা মোটর মোড়েও বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে এনসিপি। রূপায়ণ ট্রেড সেন্টারের নিচে অবস্থান নেয়
এনসিপির নেতাকর্মীরা। এ সময় আওয়ামী বিরোধী নানান স্লোগান দেন তারা। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। একই সাথে পতিত ফ্যাসিস্ট শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে দাবি করে বক্তারা বলেন, অচিরেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। হামলায় জড়িত সকলকে চিহ্নিত করে দ্রুতই গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। হাসনাতের গাড়িতে হামলার প্রতিবাদে মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলটি বাংলা মোটর মোড় থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে আবারও বাংলা মোটরে এসে শেষ হয়। এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আজকে সরকার প্রধান হয়েছেন এই জুলাই বিপ্লবে 2000 মানুষের জীবনের বিনিময়ে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথা বলার কোনো রাইট নাই, কোনো অধিকার নাই যে তিনি বলছেন যে এই দেশে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেই সিদ্ধান্ত আওয়ামী লীগ দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা বলতে পারেন না। আমরা সরকারকে বলতে চাই, আপনারা যদি বিপ্লবীদের এই নিরাপত্তা রক্ষা করতে না পারেন, অবিলম্বে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করুন। এদিকে হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে হামলার প্রতিবাদে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান তারা। সেই সাথে 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি শিক্ষার্থীদের। আমরা প্রশাসনের কাছে স্পষ্ট চাই, হয় বিপ্লবীদের নিরাপত্তা দেন, না হলে ক্ষমতা ছেড়ে দেন। আমরা দেখেছি এই খুনিরাই বারংবার আওয়ামী লীগ পরিচয়ে, যুবলীগ পরিচয়ে, ছাত্রলীগ পরিচয়ে বাংলাদেশের রাজনীতি করেছে। আমরা দেখেছি এই খুনিরাই বারবার ক্ষমতার মসনদে বসে এই দেশের জনগণের সাথে বেইমানি করেছে। অন্যান্য খবর এবার। কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একদিন পিছিয়ে 5ই মে লন্ডন থেকে রওনা হবেন তিনি। ঢাকায় নামবেন পরদিন বেলা 10:30 থেকে 11টার মধ্যে। অন্যদিকে খালেদা জিয়ার দেশে ফেরাকে ঘিরে নানান প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সড়কের দুধারে দেশ এবং দলের পতাকা হাতে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে নেতাকর্মীদের। কোন অঙ্গ এবং সহযোগী সংগঠন কোথায় দাঁড়াবে সেটিও নির্দিষ্ট করে বলা হয়েছে। প্রায় 4 মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতার আমিরের রয়্যাল অ্যাম্বুলেন্সেই ফিরবেন তিনি। এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবে স্থানীয় সময় বিকেল 4:10 দোহায় যাত্রাবিরতি নেবে রাত 1:25। আর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে মঙ্গলবার সকাল 10:30 থেকে 11টার মধ্যে। কর্মদিবসে খালেদা জিয়ার দেশে ফেরার সময় নেতাকর্মীদের সড়কে যানজট সৃষ্টি না করে রাস্তার একপাশে দাঁড়িয়ে স্বাগত জানানোর নির্দেশনা দিয়েছে বিএনপি। সবার দু হাতে থাকবে জাতীয় ও দলীয় পতাকা। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি রোডম্যাপ ঘোষণা করেন। বিমানবন্দর থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত মহানগর উত্তর বিএনপি, হোটেল রেডিসন পর্যন্ত ছাত্রদল ও যুবদল অবস্থান নেবে। সেখান থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত থাকবে মহানগর দক্ষিণ বিএনপি। বনানী কবরস্থান, কাকুলি মোড়, বনানী কাঁচাবাজার, গুলশান 2 গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ হয়ে খালেদা জিয়ার বাসভবন ফিরোজা পর্যন্ত নির্ধারিত স্থানে থাকবেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢাকার বাইরে থেকে আগত নেতাকর্মীরা অবস্থান করবেন সুবিধাজনক স্থানে। মহানগর উত্তর বিএনপি থাকবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত। ছাত্রদল থাকবে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত। যুবদল খিলক্ষেত থেকে হোটেল রেডিসন। মহানগর দক্ষিণ বিএনপি হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম। স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান। খালেদা জিয়ার গাড়ি বহরের সাথে পায়ে হাঁটা যাবে না, চলা যাবে না মোটরসাইকেল নিয়ে। এছাড়া বিমানবন্দর এবং চেয়ারপারসনের বাসভবনে কেউ প্রবেশ করতে পারবে না বলেও জানানো হয়েছে দলের পক্ষ থেকে। মাননীয় চেয়ারপারসনের গাড়ির সঙ্গে মোটরসাইকেল এবং হাঁটা চলাচল করা সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার এসএসসির জীববিজ্ঞান, অর্থনীতি আর ইংরেজি মাধ্যমে ও লেভেল, এ লেভেল পরীক্ষা রয়েছে। সেদিন সাধারণ মানুষকে প্রয়োজনে নিচের সড়ক এড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের অনুরোধও করেছে বিএনপি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য মির্জা আব্বাস বলেছেন, পৃথিবীর মধ্যে ভারতই একমাত্র দেশ যারা পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। বিগত সময়ে শেখ হাসিনার কারণে তিস্তায় পানি আসেনি, এখন গণ আন্দোলনের মাধ্যমে তিস্তার পানি বন্টন নিশ্চিত করা হবে। রংপুরে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু এবং তিস্তার পানি বন্টন চুক্তির দাবিতে গণপদযাত্রা পূর্ব সমাবেশে এসব কথা বলেন মির্জা আব্বাস। রংপুর মহানগরীর শাপলা চত্বর, হাজারো মানুষের উপস্থিতিতে বন্ধ হয়ে যায় সব সড়ক। উপস্থিতি ছড়িয়ে পড়ে লালবাগ স্টেশন, জাহাজ কোম্পানি রোড থেকে টার্মিনাল রোড পর্যন্ত। উপলক্ষ রংপুর অঞ্চলের 2 কোটি মানুষের লাইফলাইন তিস্তার হিস্সা আদায় এবং মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে গণপদযাত্রা। শাপলা চত্বর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হয় গণপদযাত্রা। এই সরকারের আমলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি জানান অংশগ্রহণকারীরা। এই মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে। আমরা যদি তিস্তার পানির ন্যায্য হিস্সা যদি আমাদেরকে অতি সত্বর দেওয়া না হয়, এর পরবর্তীতে আরো বৃহত্তর কর্মসূচি আমরা দিব। তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই, অবিলম্বে সেটা বাস্তবায়ন করতে হবে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, তিস্তার পানির কোনো বিকল্প নেই। রংপুরের 2 কোটি মানুষ এই তিস্তা নদী রক্ষা আন্দোলনে তারা সংগঠিত হয়েছে এবং আশা করি সরকার অল্প সময়ের ভিতরে আমাদের দাবি মেনে এই এলাকার দুঃখ দুর্দশা দৈন্যকে তারা পরিহার করবে। তিস্তায় পানি দিয়ে ভাগ ভাগ করে এই জায়গায় কোনো আপোষ নাই। গণপদযাত্রার আগে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, ভারত পানিকে মারণাস্ত্র, যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে। বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। পানি কখনো যুদ্ধাস্ত্র হতে পারে না। একমাত্র সারা বিশ্বের এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে কাজটুকু তারা করতে পারে। এর আগে তিস্তা অববাহিকার 2 পারে 17 ও 18 ফেব্রুয়ারি 48 ঘন্টার লাগাতার কর্মসূচি পালন করে নদী রক্ষা আন্দোলন। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। আগামী নির্বাচন সামনে রেখে বাংলাদেশ বড় ধরনের সাইবার হামলার শিকার হতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। ভারত থেকে মিথ্যা এবং অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এমন অভিযোগ করেন তথ্য উপদেষ্টা। গুজব প্রতিরোধে মূলধারার গণমাধ্যমের সহযোগিতা কাজে লাগাতে জেলা কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। তথ্য প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে ভুল তথ্য, গুজব এবং অপতথ্য অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি ছড়ানো হচ্ছে। সম্প্রতি এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা কন্টেন্ট বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা করছে একটি মহল। জেলা তথ্য কর্মকর্তাদের প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এমন তথ্য তুলে ধরেন বক্তারা। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে বড় ধরনের সাইবার হামলার শঙ্কার কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ 5ই আগস্টের পরে যে ইনফরমেশন ক্যাম্পেইনটা হয়েছে, ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন ক্যাম্পেইনটা হয়েছে, দেশের ভিতরের ফ্যাসিবাদী গোষ্ঠী এবং দেশের বাইরের গোষ্ঠীগুলোর যৌথ প্রয়াসে আমার আশঙ্কা যে বাংলাদেশ তার ইতিহাসে সবচেয়ে বড় মিসইনফো, ডিসইনফো এবং সাইবার ক্রাইমের শিকার হবে নির্বাচনকে উপলক্ষ করে। অবাধ তথ্য প্রবাহের সুযোগে ভুয়া ও ভুল তথ্য ছড়িয়ে পড়ছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান অনেকেই মেনে নিতে পারেনি। ভারতের পাশাপাশি বাংলাদেশের গ্রামগঞ্জ থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। বাংলাদেশে যে গুজব অপতথ্য আছে সেটা শুধুমাত্র সেন্ট্রালি বা ভারত থেকে আসে এরকম না। এখনও আমরা যেটা দেখতে পাচ্ছি যে গ্রামাঞ্চলে অনেকেই এখনও আছে যারা গত যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান এটা তারা মনে প্রাণে মেনে নেন নাই। তো ওখান থেকে এমনভাবে অপপ্রচার চালানো হচ্ছে যে মনে হচ্ছে এই ইভেন্ট কোনোদিন ঘটে নাই। গুজব প্রতিরোধে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মূলধারার গণমাধ্যমের সহযোগিতা নিতে জেলা তথ্য কর্মকর্তাদের নির্দেশ দেন তথ্য উপদেষ্টা। সোশ্যাল আনরেস্ট এবং যে ধর্মীয় জায়গা থেকে সহিংসতা বা হানাহানি না তৈরি হয়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।
এদিকে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স গণতান্ত্রিক কর্মকাণ্ড হতে পারে না। জাতীয় প্রেস ক্লাবে সম্পাদক পরিষদের আলোচনায় এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যমকে ফ্যাসিজম মুক্ত করার রূপরেখা দরকার। আর সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ বলেন, হত্যা কিংবা সন্ত্রাসের মামলায় জড়িয়ে গণহারে সাংবাদিকদের আক্রমণ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনার আয়োজন করে দেশের মূলধারার দৈনিক পত্রিকার সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। আশা করব তারা মুক্ত গণমাধ্যমকে নিশ্চিত করবেন। সভায় সম্পাদক প্রতিনিধিরা বিগত ফ্যাসিবাদী শাসনামল আর বর্তমান সময়ের তুলনা করেন। বলেন, আগের তুলনায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা বাড়লেও হতাশা আছে। 1 বছর আগে যে অবস্থা ছিল সেই অবস্থা এখন আর নেই, অনেকখানি পাল্টেছে। তবে আমরা হতাশ হচ্ছি বেশ কিছু অ্যাকশনের কারণে। গণমাধ্যম ছাড়া গণতন্ত্র হবে না, এটা পরিষ্কার। এক ধরনের আশাবাদী হয়ে উঠছি। একই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টিভঙ্গির মধ্যে এবং তার পক্ষে যারা সায় দিচ্ছেন অন্তত কতগুলি ব্যাপারে, সেই দিক থেকে আমরা আশঙ্কা প্রকাশ করা ছাড়া আমাদের কোনো পথ থাকে না। যে সাংবাদিক গিলটি, যে সাংবাদিক দোষী, যে সাংবাদিকের হওয়া উচিত, পানিশমেন্ট হওয়া উচিত, আমরা সরকারের পক্ষে থাকব। কিন্তু খামাখা একেবারে এইভাবে কি বলে মাস আকারে সাংবাদিকদের বিরুদ্ধে এই আক্রমণ, আমি মনে করি এটা স্বাধীন সাংবাদিকতার বিরাট একটা পরিপন্থী ব্যাপার। সভায় যোগ দেন রাজনৈতিক দলের নেতারাও। তারা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে। বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও এই মিস ইনফরমেশন নানাভাবে ছড়ানো হয়েছে। সেই জায়গা থেকে আমাদের আরও সচেতন এবং পেশাদারিত্বের জায়গা আসলে আসা উচিত। কারণ দল হিসেবে বা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আমরা বিভিন্ন সময় এটার ভিকটিম হয়েছি এবং হচ্ছি। এখন পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের বিরুদ্ধে, মিডিয়া কর্মীদের বিরুদ্ধে যত মামলা করা হয়েছিল, সেই মামলাগুলোর অনেক তো আছে এখন পর্যন্ত। আচ্ছা, ডক্টর ইউনূসের মতো মানুষ যিনি বলেন তোমরা প্রাণ ভরে সমালোচনা করো, এমনকি আমারও সমালোচনা করতে পারো, উনি এই মামলাগুলো তুলল না কেন? পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে, কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে গুড়িয়ে দেওয়া, তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা, এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না এখনো। কোনো সংবাদ মাধ্যম আছেন ভাবছেন তারাই যা বলছেন ওটাই সঠিক, ওটার বাইরে কেউ বলতে গেলেই তিনি হয়ে যাচ্ছেন ফ্যাসিস্টের দোষর অথবা ভারতীয় দোষর। বিএনপি মহাসচিব বলেন, অন্যায়ভাবে অন্যের মত চাপিয়ে দেওয়ার প্রবণতাও গণতন্ত্র পরিপন্থী। প্রায় বলা হয় যে সংস্কার আমরা নির্বাচন চাই, অথচ সংস্কার বিষয়টাই শুরু হয়েছে আমাদের দ্বারা। আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানোর চেষ্টা করা, এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়া যে ব্যাপারটা আছে, এটাকে আমরা সমর্থন করব না। রাজনৈতিক দল ও গণমাধ্যমের সম্পর্ক ইতিবাচক হবে বলে প্রত্যাশা আলোচকদের। দীর্ঘসূত্রিতা করার মধ্য দিয়ে অনেক সময় পুরনো জায়গাটাই আবার ধীরে ধীরে জায়গা করে নিতে সক্ষম হয়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে 3 সেনা নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকালে অঞ্চলটির রামবান জেলায় এই দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল গাড়িটি। এ সময় শ্রীনগর মহাসড়কের ব্যাটারি চশমামুল নামক এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে সেনাবাহিনীর গাড়ি। মূল সড়ক থেকে ছিটকে পড়ে পাশের 700 ফুট গভীর খাদে। নিহত 3 সেনা হলেন অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর। উদ্ধার করা হয়েছে তাদের মরদেহ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।